প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে করোনার জন্য আমরা তোমাদেরকে শ্রেণী কার্যক্রম চালিয়ে যেতে পারছি না, তোমাদের অনেক ক্লাসের হ্যাম্পার হচ্ছে। সেই জন্য বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয় এবং মানসিক কর্তৃক নির্দেশনা জারি অনুযায়ী আমরা আজকে তোমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আনন্দমোহন কলেজের পরিবার থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আমাদের আনন্দমোহন কলেজে তোমাদের পদার্থবিদ্যা উচ্চ মাধ্যমিকের জন্য পদার্থবিদ্যার দ্বিতীয় পর্বে ক্লাস আমাদেরকে কন্টিনিউ করতে হবে। সেই জন্য তোমাদেরকে আজকে আমি যে টপিক বা পড়াবো সেটা হলো নবম অধ্যায়ে আমাদের আছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তাহলে আমরা শুরু করি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। আমি লিখছি পরমাণু মডেল এবং ইংরেজি প্রনাউন্সিয়েশন হচ্ছে হলো অ্যাটমিক মডেল অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে পরমাণু মডেল করানোর আগে পরমাণুটা কি, মানে পরমাণু যে স্ট্রাকচারটা কি সেটা নিয়ে আমি কিছুক্ষণ আলোচনা করছি। তোমরা একটু দেখে নাও। পরমাণুর গঠন, স্ট্রাকচার অফ অ্যাটম। আচ্ছা, ঊনবিংশ শতাব্দী পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল যে পরমাণু অবিভাজ্য। অবিভাজ্য মানে কি? অ মানে না, বিভাজ্য মানে বিভাজন করা যায় না। কি ধারণা ছিল? ঊনবিংশ শতাব্দী পর্যন্ত ধারণা ছিল পরমাণু অবিভাজ্য। পরমাণুকে কি করা যায় না? ভাঙা যায় না। কিন্তু বিংশ শতাব্দীতে এসে পদার্থবিজ্ঞানী জে থমসন, বোথে, বেকার, চ্যাডউইক ওনারা বললেন যে না, পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। অর্থাৎ পরমাণু কি? ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তাহলে দেখা যাচ্ছে যে পরমাণুকে কি করা যায়? বিভাজন করা যায়, ভাগ করা যায়। তাহলে সেই কণাগুলো, পরমাণু যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, পরমাণুকে কি করা যায়? ভাগ করা যায়। এবং সেখান থেকে প্রচুর পারমাণবিক শক্তি কি হয়? উদ্ভব হয়। শক্তির উদ্ভব। পরমাণু যেসব কণা দ্বারা গঠিত তাদেরকে আমরা বলি মূল কণা বা ফান্ডামেন্টাল পার্টিকেলস। পরমাণুর যে কণা দ্বারা গঠিত তাদেরকে কি বলা হচ্ছে? মূল কণা। ইংরেজিতে বলা হয় ফান্ডামেন্টাল পার্টিকেল। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি পরমাণুকে কি করা যায়? ভাগ করা যায় এবং এরা ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এবং এই কণাগুলো কি? তাহলে একটু দেখে নেওয়া যাক। আমরা জানি, আমি একটা পরমাণু আঁকি, তোমরা একটু এঁকে নাও। পরমাণুর কেন্দ্রে থাকে হলো নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে কি থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা একটা ভারী অংশ। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বাকি যে তোমার জায়গা আছে সেখানে কি করে? ইলেকট্রনগুলো কি করে? মুভ করে বা ঘুরে বেড়ায়। এখন নিউক্লিয়াসের ব্যাসার্ধ হলো 10⁻⁻14 মিটার। প্লিজ এটা তোমরা একটু লিখে নাও। নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? নিউক্লিয়াসের ব্যাসার্ধ হলো 10⁻⁻14 মিটার। নিউক্লিয়াসের ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ হলো কত? 10⁻⁻14 মিটার। আর পরমাণু, এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধের তুলনায় খুবই কম, নগণ্য। পরমাণুর ব্যাসার্ধ হলো
তাহলে দেখা যাচ্ছে যে পরমাণুর কেন্দ্রে থাকে হলো নিউক্লিয়াস, আর পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরের যে শেলগুলো আছে গোলকীয় কক্ষপথ সেখানে কে ঘুরে বেড়ায়? ইলেকট্রন ঘুরে বেড়ায়। এখন নিউক্লিয়াস তাহলে কয়টা কণা দ্বারা গঠিত? যে নিউক্লিয়াসটা হলো নিউক্লিয়াস হলো দুটো কণা দ্বারা গঠিত, একটা হলো নিউট্রন আর প্রোটন, আর বাইরের শেলে থাকে হলো ইলেকট্রন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা পরমাণুতে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু ছাড়া, তোমরা একটু লিখে নাও, কি পরমাণু ছাড়া? হাইড্রোজেন পরমাণু ছাড়া সকল পরমাণুতে কয়টা কণিকা আছে? 3টা কণিকা আছে। কি কি সেটা একটু লিখে নিই, আমি একটু লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। হাইড্রোজেন পরমাণু ছাড়া বাদবাকি সব পরমাণুতে 3টা কণা থাকে। একটা হলো লিখছি কি? প্রোটন, 2 নাম্বারটা লিখছি হলো নিউট্রন, আর 3 নাম্বারটা লিখছি হলো ইলেকট্রন। শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে প্রোটন এবং নিউট্রন, আমি যে পরমাণুটা এঁকেছিলাম নিউক্লিয়াসের ভেতর থাকে নিউট্রন এবং প্রোটন, আর বাইরে শেলে থাকছে হলো ইলেকট্রন। এই প্রোটন এবং নিউট্রনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। ওকে, প্রোটন এবং নিউট্রনকে একত্রে বলা হচ্ছে নিউক্লিয়ন। খুবই সুন্দর নাম। তাহলে প্রোটন এবং নিউট্রনকে একত্রে বলা হচ্ছে নিউক্লিয়ন। তাহলে আমরা পেয়ে গেলাম স্ট্রাকচার অফ অ্যাটম। অ্যাটমের স্ট্রাকচারটা আমরা পেয়ে গেলাম। কি অ্যাটমের মধ্যে কি কি থাকছে হলো তোমার প্রোটন, নিউট্রন আর হলো ইলেকট্রন। এখন আমরা তোমাদেরকে পড়াবো, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি হলো থমসন মডেল বা কিসমিস পুডিং মডেলটা কি। পরমাণু মডেল আসলে কয় ধরনের সেটা আমি একটু লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। পরমাণু মডেল এটাকে ভাগ করা হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি। এটা হলো 1 নাম্বারটা দিচ্ছি হলো থমসন মডেল, বা এটাকে কিসমিস পুডিং মডেলও বলা হয়। পুডিং মডেল। 2 নাম্বারটা দিচ্ছি হলো রাদারফোর্ড মডেল। 3 নাম্বারটা দিচ্ছি হলো বোরের মডেল। এখন আমি একে একে তোমাদেরকে প্রত্যেকটা মডেল নিয়ে ডিসকাস করব। ওকে, তাহলে কি থমসন মডেলকে বলা হয় কিসমিস পুডিং মডেলও বলা হয়, আবার দেশীয় ভাষায় এটাকে তোমার আমরা যে কি বলে, আমরা যে তরমুজ খাই এটাকে তরমুজ মডেলও বলা হয়। তাহলে আমি থমসন মডেল বা কিসমিস পুডিং মডেল বা তরমুজ মডেলটা একটু এঁকে দিচ্ছি, তোমরা একটু এঁকে নাও। থমসন পরমাণু মডেল। থমসন অ্যাটম মডেল এটা বিজ্ঞানী পদার্থবিজ্ঞানী যে থমসন এটা আবিষ্কার করেছিলেন, তাই তার নাম অনুসারে এটাকে থমসন পরমাণু মডেল বা দেশীয় ভাষায় এটাকে কিসমিস পুডিং মডেল বা তরমুজ মডেলও বলা হয়। এখন 1897 সালে, একটু প্লিজ তোমরা লিখে নাও, 1897 সালে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। এটা অনেক সময় তোমাদের কুইজ কোশ্চেনে আসতে পারে যে 1897 সালে থমসন কি আবিষ্কার করেছিলেন? ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। পদার্থবিজ্ঞানী থমসন কি আবিষ্কার করেছিলেন? ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। যে থমসন 1897 সালে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। আচ্ছা, ইলেকট্রন আবিষ্কারের পর উনি 1898 সালে এই মডেলটার গঠন সম্পর্কে একটা প্রস্তাব করেন। সেই মডেলটা কেমন একটু দেখো, আমি এঁকে দিচ্ছি।
মডেলটা হলো এরকম, আমরা যে তরমুজ খাই বা আমরা যে তোমার পুডিং খাই, পুডিং এর মধ্যে কি থাকে, কিশমিশ গুলো ছড়ানো ছিটানো থাকে। এই কিশমিশ গুলো বা তরমুজের বিচিগুলো হলো ইলেকট্রন, আর পুরো তরমুজের যে রসালো অংশটা সেটাই হলো তোমার কি পজিটিভ চার্জ যুক্ত তোমার নিউক্লিয়াস বা ধনাত্মক চার্জ। এখন দেখো এই যে এখানে আমি একটা থমসন মডেল আঁকছি, এটা হলো ধনাত্মক চার্জ যুক্ত গোলক, ভেতরে আছে ইলেকট্রন। কিশমিশের ভেতর যেরকম কিশমিশ গুলো যে পুডিং এর মধ্যে কি থাকে, ছড়ানো ছিটানো থাকে, সেরকম থমসন মডেলে ইলেকট্রন গুলো যদি থমসন মডেল অনুযায়ী 10⁻⁻10 মিটার ব্যাসার্ধে, কতটুকু দেখো 10⁻⁻10 মিটার ব্যাসার্ধে উনি একটা গোলক কল্পনা করলেন। এই গোলকটা হলো যার মধ্যে ধনাত্মক চার্জ কি, এই গোলকের মধ্যে ধনাত্মক চার্জগুলো সুষমভাবে ছড়িয়ে আছে। সুষম মানে কি, সমানভাবে ছড়িয়ে আছে। তিনি আরো প্রস্তাব করেন যে এর ভেতরে ইলেকট্রনগুলো পুডিং এর ভেতর যেমন কিশমিশগুলো ছড়িয়ে থাকে, ঠিক একইভাবে তোমার পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসে বা এই গোলকের ভেতরে কি থাকছে, ইলেকট্রনগুলো ছড়িয়ে আছে। এবং উনি বললেন যে এই ইলেকট্রনগুলো তাদের মধ্যে ইলেকট্রনের মধ্যে কি হয়, রিপালশন হয়, বিকর্ষণ হয়, এবং ধনাত্মক চার্জ এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ হয় এরা কি সমান এবং বিপরীতমুখী। এই অবস্থায় তিনি তা কি তোমার এই মডেলে পরমাণু মডেলের স্থায়িত্ব ব্যাখ্যা করলেন। কিন্তু এই মডেলটাকে আমরা নিতে পারছি না কেন, রাদারফোর্ডের যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, এই পরীক্ষার সাহায্যে এই মডেলে কি হয় না, তোমার এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি না, এটা এখানে ফেল করে যায়। সেজন্য এই মডেলটাকে আর গ্রহণযোগ্যতা থাকলো না। এখন আমরা দেখলাম যে তাহলে থমসন পরমাণু মডেল নিয়ে আমরা আলোচনা করলাম, তাহলে থমসন পরমাণু মডেল কি ফেল হয়ে গেল, অর্থাৎ এর ব্যর্থ হয়ে গেল। তারপর কি কিভাবে ব্যর্থ হলো, যে রাদারফোর্ডের যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, সেই পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে থমসন যে বলেছিল যে কিশমিশের পুডিং এর ভেতর যে কিশমিশগুলো ছড়িয়ে আছে সেগুলো হলো ইলেকট্রন, আর পরিবাহিত গোলক এরা কি সুষমভাবে বিস্তৃত, আসলে এরা সুষমভাবে বিস্তৃত থাকে না। এখন আমি তোমাদেরকে রাদারফোর্ডের যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটা আছে সেটা তোমাদেরকে দেখাবো। ওটার জন্য তোমাদেরকে একটা ড্র করতে হবে, তোমরা একটু চিত্রটা এঁকে নাও এবং তার আগে একটু দেখে নাও যে আলফা কণাটা উনি কত সালে করেছিলেন। আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, রাদারফোর্ড। রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট কার, রাদারফোর্ডের। এখন একটা চিত্র আছে আমি তোমরা, এবং এই রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটা উনি করেছিলেন কত সালে, একটু লিখে নাও, 1909 সালে। কত সালে, 1909 সালে। তাহলে 1909 সালে রাদারফোর্ড তার আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটা করেছিলেন। আলফা কণা কিছুই না, আলফা কণা হলো তেজস্ক্রিয় বিকিরণে নির্গত ধনাত্মক আধানযুক্ত কণিকা। এখন আমি এই চিত্রটা আঁকছি, দেখো সোর্স হিসেবে কাজ করছে আলফা কণা। এখানে একটা সীসার কলিমেটও রাখলাম, সীসার কলিমেটর।
আঁচি। এই পাতলাটা হবে ভারী পদার্থে এবং এটা কি স্বর্ণের পাত। এটা পাতলা পাতকে আঘাত করে স্বর্ণের পাত। তারপর এখানে একটা মুভিং পর্দা আছে কার জিঙ্ক সালফাইডের। জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইডের একটা মুভিং পর্দা আছে। একটু খেয়াল করো, আলফা কণা বললাম যে আলফা কণা হলো তেজস্ক্রিয় বিকিরণের একটা ধনাত্মক কণা। এখানে রাদারফোর্ডের নির্দেশে তার দুইজন সহকারী কাজ করেছিলেন। তাদের নাম কি? একজনের নাম হলো গাইগার, গাইগার, আরেকজনের নাম হলো মার্সডেন। গাইগার এবং মার্সডেন এই পরীক্ষাটা করেছিলেন। তেজস্ক্রিয় উৎস থেকে যে আলফা কণাটা নির্গত হচ্ছে সেটা একটা ভারী ধাতুর পাতলা পাতকে কি করছে? আঘাত করছে। ভারী ধাতুটাকে এখানে সোনার একটা পাত রাখা হয়েছে। এটা কিসের পাত? সোনার পাত। এবং এখানে যে পাতটা ব্যবহার করা হয়েছিল, প্লিজ একটু তোমাদের খাতায় একটু নোট করে নাও। সেটা হলো যে সেটা পাত ছিল 6 পুরুত্ব ছিল 6 × 10⁻⁷ সেন্টিমিটার। সোনার পাতে পুরুত্বটা হয়েছিল, পুরুত্বটা নিয়েছিলেন উনি কত? 6 × 10⁻10 সেন্টিমিটার। আর স্বর্ণপাতের অপর দিকে রাখা হয়েছিল একটা জিঙ্ক সালফাইডের পর্দা। এটা একটা মুভিং পর্দা, এটা একটা মুভিং পর্দা। এখানে উনি দেখতে পেয়েছিলেন যে আলোর প্রভাবগুলো এসে পড়ে, অর্থাৎ মুভিং একটা জিঙ্ক সালফাইডের পর্দা রাখা হয়েছিল। আলফা কণা যখন এই পর্দায় এসে পড়তো তখন ম্যাক্সিমাম আলফা কণায় কি সোজাসুজি যে সেই কি জিঙ্ক সালফাইড পর্দার উপর যে পড়তো, তখন এখানে একটা আলোক প্রভা দেখা যেত। এবং পরীক্ষায় দেখা গেছে প্রায় 99% আলফা কণায় কি হয়? সোজাসুজি জিঙ্ক সালফাইড পর্দার মধ্যে পড়ে এবং জিঙ্ক সালফাইড পর্দাকে কি করে? আলোকিত করে। কিন্তু খুব কম সংখ্যক আলফা কণা দেখা যাচ্ছে যে কোনগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে বেঁকে যাচ্ছে আর কোনগুলো 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে। কি 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে তোমার ফিরে আছে। যেগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে সেটা আবার কি ফিরে আসে। এখন এই যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা রাদারফোর্ড একটা সিদ্ধান্তে এসেছিলেন। সেই সিদ্ধান্তটা কি সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি বা বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। সবচেয়ে মজার ব্যাপার যে রাদারফোর্ড যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে উনি রাদারফোর্ড একটা মডেল দিয়েছিলেন, পরমাণু মডেল। এখন পরীক্ষা থেকে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা থেকে রাদারফোর্ডের সিদ্ধান্ত, রাদারফোর্ডের সিদ্ধান্ত রাদারফোর্ডের সিদ্ধান্ত। রাদারফোর্ড কি সিদ্ধান্ত নিয়েছিলেন? রাদারফোর্ড বললেন যে পরমাণু ম্যাক্সিমাম জায়গায় কি ফাঁকা। যেহেতু আলফা কণার তুলনায় ইলেকট্রনের ঘনত্ব খুবই কম, ইলেকট্রনের ভর অত্যন্ত নগণ্য, সেই জন্য এই ফাঁকা স্থান দিয়ে আলফা কণাগুলো কি সহজেই চলে যেতে পারে। তখন ইলেকট্রনের গতিপথের কোনো কি করতে পারছে না, পরিবর্তন করতে পারে না। কিন্তু খুব কম সংখ্যক আলফা কণা কি হচ্ছে, খুব কম সংখ্যক আলফা কণা কি হয় কিছুটা বেঁকে যাচ্ছে, আর কতগুলো কি একদম তোমার এরকম
এখানে দেখো এই ধরনের হয় যে কতগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে চলে যাচ্ছে এখান থেকে, আর কতগুলো একেবারে এভাবে চলে আসছে অর্থাৎ 180 ডিগ্রি কোণ করে আবার ফিরে আসছে। যারা ফিরে আসছে সেখান থেকে রাদারফোর্ড এই সিদ্ধান্ত উপনীত হলেন যেহেতু 180 ডিগ্রি অর্থাৎ সে যাচ্ছে আবার ফিরে আসছে, কেন ফিরে আসছে সেটাই তো প্রশ্ন। প্রশ্ন হলো এই যে যেহেতু সে সোজাসুজি তার যে একটা ভারী কণা দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছে সেজন্য সে ফিরে আসছে, এবং ফিরে আসছে আসার ফলে সে আবার কি হচ্ছে তাদের মধ্যে যে কলিশন হচ্ছে, কলিশনের পরে সে ফিরে আসছে এবং তখন সে কি হয় বিকর্ষিত হয়ে যাচ্ছে। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে সমস্ত ভর এই নিউক্লিয়াসের ভেতর কি হয়েছে পুঞ্জীভূত হয়ে আছে বা কেন্দ্রীভূত হয়েছে। এই নিউক্লিয়াসটা কি পজিটিভ চার্জ যুক্ত বা ধনাত্মক চার্জ যুক্ত, আবার আলফা কণাটা কি আলফা কণাটা ধনাত্মক চার্জ যুক্ত, এবং বলা হচ্ছে যে সে গেল আবার ফিরে আসলো, তাহলে তাদের মধ্যে এক্ষেত্রে কি হয় বিকর্ষণ হয়, তাহলে অবশ্যই পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধান যুক্ত হবে, পরমাণু কেন্দ্রটা কি হবে ধনাত্মক আধান যুক্ত হবে। এই যে ধনাত্মক আধান যুক্ত পরমাণু কেন্দ্র, এই কেন্দ্রটাকে উনি কি হিসাবে ধরে নিলেন, এই কেন্দ্রটাকে বলা হচ্ছে কি এই কেন্দ্রকে বলা হচ্ছে তোমার নিউক্লিয়াস, এই কেন্দ্রটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এবং আমরা জানি যে নিউক্লিয়াসের আয়তন পরমাণু সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় কি একেবারেই নগণ্য। এখন পরমাণুর ব্যাসার্ধকে যদি আমরা 10⁻⁻10 মিটার ধরি তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধ হলো 10⁻⁻40 মিটার। অর্থাৎ পরমাণুর তাহলে রাদারফোর্ড কি করলেন তার আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা থেকে যে সিদ্ধান্ত উপনীত হলেন ওটা থেকেই উনি কি করলেন উনি একটা মডেল দিলেন। কি মডেল? সেই মডেলের নাম হলো রাদারফোর্ডের মডেল, পরমাণু মডেল। এটা উনি 1911 সালে আবিষ্কার করেন। কত সালে বলো? 1911 সালে উনি এটা আবিষ্কার করেন, রাদারফোর্ডের বিখ্যাত পরমাণু মডেল। তাহলে আমি মডেলটা আঁকছি, তোমরা একটু এঁকে নাও। রাদারফোর্ডের পরমাণু মডেল। অ্যাটম মডেল, রাদারফোর্ডস অ্যাটম মডেল। এটাকে আবার সৌর মডেল বলা হয়। পরে আমি এটাকে কেন সৌর মডেল বলা হয় সেটাও তোমাদেরকে বলে দিই। এখন আমি আঁকছি, তোমরা একটু এঁকে নাও। ইলেকট্রন, ইলেকট্রন অর্থাৎ রাদারফোর্ড 1911 সালে, কত সালে? 1911 সালে তার বিখ্যাত মডেল কি করেন? মডেলের প্রস্তাব করেন। মডেলটা কি? এই মডেল অনুসারে একটু খেয়াল করো যে পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্রে রয়েছে ধনাত্মক আধানযুক্ত ভারী একটা নিউক্লিয়াস, অর্থাৎ পরমাণুর সমস্ত ভর এই নিউক্লিয়াসের ভেতরে কি আছে? কেন্দ্রীভূত অবস্থায় আছে বা পুঞ্জীভূত অবস্থায় আছে। এবং উনি বললেন যে এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ কতটুকু? 10⁻⁻14 মিটার, আর পরমাণুর ব্যাসার্ধ হলো 10⁻10 মিটার। তাহলে দেখা যাচ্ছে
গেছে যে নিউক্লিয়াসের আয়তন বা ভর ওই কি বল নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য, কিন্তু তারপরেও পরমাণুর সমস্ত শক্তি কোথায়? এই নিউক্লিয়াসের ভেতরে। এই জন্য এটাকে বলা হয় নিউক্লিয়াসকে বলা হয় পরমাণু শক্তির আধার। তাহলে নিউক্লিয়াসে থাকে হলো ধনাত্মক চার্জ, এটা কি পজিটিভ চার্জ, আর এটা হলো নেগেটিভ চার্জ ইলেকট্রন। এখন উনি বললেন যে পরমাণুটা হলো তড়িৎ নিরপেক্ষ। কিভাবে নিরপেক্ষ হলো? উনি বললেন যে নিউক্লিয়াসের ভেতর যে ধনাত্মক চার্জ আছে বা পজিটিভ চার্জ আছে তার সমপরিমাণ ইলেকট্রনগুলো তার যে কক্ষপথগুলো আছে সেখানে ঘুরছে কে? ইলেকট্রন। সমপরিমাণ আধান যুক্ত ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসকে ঘিরে অবস্থান করছে। এখন এখানে তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করো যে এখানে যে ইলেকট্রন ঘুরছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে নাও যে নিউক্লিয়াস ভিন্ন, পরমাণুর ভেতরে অবশিষ্ট অংশটা কি ফাঁকা বা শূন্য। এই অংশে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন কি করছে? এভাবে মুভ করছে, ইলেকট্রনগুলো ঘুরছে। এই যে ইলেকট্রনগুলো ঘুরছে বৃত্তাকার পথে, তাহলে ইলেকট্রনগুলো ঘূর্ণনজনিত কেন্দ্র বিমুখী বল অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স এবং নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলোর মধ্যে যে তোমার ক্রিয়াশীল কুলম্ব বল, এরা সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য ইলেকট্রনগুলো এই পরমাণুর যে বাইরের শেলগুলোতে সুস্থিরভাবে ঘুরছে। আদারওয়াইজ যদি সেখানে যেহেতু কেন্দ্র বিমুখী বল তাহলে সে কি ছিটকে বেরিয়ে যেত, কিন্তু ছিটকে বেরিয়ে যেতে পারছে না। কেন? এর মধ্যে যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে স্থির কুলম্ব বল সেটা সমান এবং বিপরীতমুখী হচ্ছে। সেটা আমরা এই যে চিত্র 1 নম্বর চিত্র থেকে আমরা এটা দেখিয়ে দিলাম। এখন আমি আরেকটা চিত্র ড্র করছি, একটু দেখো তোমরা, সেটা এঁকে নাও চিত্রটা। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম, এখানে লিখেছি দেখো যে রাদারফোর্ডের পরমাণু মডেল, আবার এখানে ছোট করে লিখেছি আরেকটা যে সৌর মডেল। এই রাদারফোর্ড তার মডেলটাকে কার সঙ্গে তুলনা করেন? সৌর জগতের সাথে তুলনা করেন। সেই জন্য এটাকে সৌর মডেল বলা। সৌরজগতের সঙ্গে কিভাবে তুলনা করেন? আমাদের যে পৃথিবীর যে গ্রহগুলো সেটা কি করে? সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো কি ঘুরছে, এটা হলো সূর্য। আর বাইরের যে কক্ষপথগুলোতে এখানে গ্রহগুলো ঘুরছে। উনি এভাবে ধারণা দিলেন যে নিউক্লিয়াস যেমন পরমাণু কেন্দ্রে অবস্থিত, সেরকম সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ উপগ্রহগুলো কি করছে? ঘুরছে। সেই জন্য এটাকে সৌর মডেলও বলা হচ্ছে। সৌর মডেলের সাথে তুলনা করলেন, আর গ্রহগুলো যেমন সূর্যের চারিদিকে ঘুরছে তেমনি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। এখন আরেকটা পয়েন্ট তোমরা একটু লিখে নাও, সেটা হলো নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে কাটা নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে বিদ্যমান স্থির তড়িৎ আকর্ষণ বল এক্ষেত্রে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করছে। কি বল? কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করছে। এই হলো গেল রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে ধারণা। এবং রাদারফোর্ডের এই কল্পিত মডেলটাকে সৌরজগতের গঠনের সাথে সাদৃশ্য আছে বলে এটাকে বলা হয় সৌর মডেল বা সোলার মডেল বা প্ল্যানেটারি মডেল, যাই বলো, এটা বলা হচ্ছে। এখন রাদারফোর্ড মডেলেরও কি আছে? সীমাবদ্ধতা আছে, লিমিটেশনস আছে। রাদারফোর্ড মডেলেরও কি আছে? কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো আমি